সানডে নিউজ ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি শান্তনু। প্রথমে দেখে নেব হেডলাইন্স। কুয়েত সফরে বৈশ্বিক উন্নয়নের দৌড়ে ভারতের সাফল্যের জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন সময় বদলেছে, ভারত ও নয়া মেজাজে এগিয়ে চলেছে উন্নয়নের দৌড়ে। রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসর ঘোষণায় তাকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে খেলার জন্য জানালেন শুভেচ্ছা। ধলাই জেলার আমবাসার মাসুরাই পাড়াতে 668 কোটির 13টি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিদর্শন করেন ব্রু পুনর্বাসন এলাকা। উত্তর পূর্বের রাজ্যগুলিতে NESAC সোসাইটির কাজের পরিধি আরও বাড়ানো উচিত। এর জন্য রাজ্য সরকারগুলিকেও উদ্যোগ নিতে হবে। আগরতলায় নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির দ্বাদশ বৈঠকে সভাপতিত্ব করে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। গোলাঘাটি ও টাকারজলা বিধানসভায় উন্নয়নে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিং উৎসবে যোগদান করে এই ঘোষণা দেন তিনি। এবার সংবাদ বিস্তারিত। কুয়েত সফরে গিয়ে বৈশ্বিক উন্নয়নের দৌড়ে ভারতের সাফল্যের জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন সময় বদলেছে, ভারতও নয়া মেজাজে এগিয়ে চলেছে উন্নয়নের দৌড়ে। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে আমাদের দেশ। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আরো বলেন ভারত সেই সব দেশের মধ্যে একটি যে কুয়েতের স্বাধীনতার পর একে স্বতন্ত্র দেশের স্বীকৃতি দিয়েছিল। শনিবার কুয়েতের মাটিতে পা রেখে সেখানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এরপর হালা মোদি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়ে মোদি বলেন, এখানে আসার পর আমায় যেভাবে অভ্যর্থনা জানানো হলো তাতে আমি অভিভূত। আপনজনদের ছোঁয়া পাচ্ছি এখানে, মনে হচ্ছে ছোট ভারতবর্ষ নেমে এসেছে এই দেশে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে কুয়েত আসতে 4 ঘন্টার মতো সময় লাগে, অথচ প্রধানমন্ত্রীর এখানে আসতে 4 দশক সময় লেগে গেল। প্রসঙ্গত, 43 বছর পর কুয়েতে পা রেখেছেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। শেষবার প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছিলেন ইন্দিরা গান্ধী। এদিন কুয়েত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক গভীর। ভারত সেই দেশ যে কুয়েতকে তাদের স্বাধীনতার পর মান্যতা দিয়েছিল। কুয়েত সরকারও এখানকার জনগণকে আমি ধন্যবাদ জানাই। ভারত কুয়েতের সম্পর্ক সভ্যতার, সাগরের, বাণিজ্যের, শুধু কূটনীতিতে নয়, আত্মিকভাবে আমরা একে অপরের সঙ্গে যুক্ত। শুধু বর্তমান নয়, অতীতের সঙ্গেও আমরা জুড়ে রয়েছি। যখন ভারতের প্রয়োজন পড়েছে কুয়েত আমাদের লিকুইড অক্সিজেন দিয়েছে। ভারত ও কুয়েতকে ভ্যাকসিন ও মেডিকেল টিম পাঠিয়ে সংকটের সময়ে পাশে দাঁড়িয়েছে। ভারতের রয়েছে প্রযুক্তি, দক্ষ শ্রমিক, যা নয়া কুয়েতকে গড়ে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে ভারতের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ ভারত নয়া মেজাজে বৈশ্বিক দৌড়ে এগিয়ে চলেছে। বিশ্বের 5ম বৃহত্তর অর্থনীতি ভারত, বিশ্বের 1 নম্বর ফিডটেক ইকোসিস্টেম, 3য় বৃহত্তর স্টার্টআপ ইকোসিস্টেম, বিশ্বের 2য় বৃহত্তর মোবাইল নির্মাতা হয়ে উঠেছে। ভবিষ্যতে ভারত হয়ে উঠবে বিশ্বের গ্রোথ ইঞ্জিন ও বিশ্ব উন্নয়নের প্রধান হাব। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসর ঘোষণায় চমকে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। এই অবসর ঘোষণা 3 দিন পরে এবার তাকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে খেলার জন্য শুভেচ্ছা জানালেন তিনি। মা হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও অশ্বিন যেভাবে জাতীয় দলের হয়ে খেলেছেন তাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বর্ডার গাভাস্কর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন অশ্বিন। জানালেন, আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে।
হঠাৎ করে এইভাবে অবসর নেবেন অশ্বিন সেটা আন্দাজ করতে পারেননি কেউই। যদিও অবসর নেওয়ার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারকা স্পিনার। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে কপিল দেব সকলেই অশ্বিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার স্বয়ং প্রধানমন্ত্রী রবিবার একটি আবেগঘন চিঠি পাঠালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া অশ্বিনকে। জানালেন সব ফরম্যাট মিলিয়ে অশ্বিন যে 765টি উইকেট নিয়েছে সেগুলো প্রত্যেকটি খুব স্পেশাল। দীর্ঘ চিঠিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তুমি ক্যারম বলের মতো করে চমকে দিয়েছ অবসরের সিদ্ধান্তে। এতদিন দেশের জার্সিতে খেলেছ, অনেক শুভেচ্ছা রইল। তোমার মা হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তুমি দেশের হয়ে খেলতে নেমেছ। গোটা চেন্নাই যখন বন্যায় ডুবে তুমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছো না, তখনও খেলেছ দক্ষিণ আফ্রিকার মাটিতে। এমন অসাধারণ কেরিয়ারের জন্য বাহবা জানাই তোমাকে। এভাবেই অশ্বিনকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী মোদী। আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের স্মরণীয় মুহূর্তগুলো চিঠিতে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। রবিবার ধলাই জেলার আমবাসার মাকসুরাই পাড়াতে গিয়ে 668 কোটির 13টি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতিদ সিং দেববর্মা সহ অন্যান্যরা। এদিন ব্রু পুনর্বাসনের এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 38,000 ব্রু সম্প্রদায়ের রিয়াং জনজাতিদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে দলের ভূমিকায় সন্তুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ধলাই জেলা 668 কোটির 13টি প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই সন্তুষ্টির সুর ভেসে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 25 বছর ধরে অনেক কষ্টে জীবনযাপন করেছিলেন ব্রু সম্প্রদায়ের জনজাতিরা। এক শেডের নিচে অনেকগুলো পরিবার একসাথে বাস করতে হতো। তাদের কোনো শৌচালয়ের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এমনকি খাদ্য ও পানীয় জলের সঠিক ব্যবস্থাও ছিল না। কমিউনিস্ট পার্টির শাসন চলাকালীন জনজাতিদের প্রতি কোনো নজর দেওয়া হয়নি, তাই তারা উন্নয়নের দিকেও পিছিয়ে ছিল। ভাজপা সরকার ব্রু জনজাতির শিক্ষার ব্যবস্থা, রোজগারের ব্যবস্থা, শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, মহিলাদের জন্য বিভিন্ন বিশেষ ব্যবস্থার কথা, বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছে। এতে রাজ্যের জনজাতিদের মধ্যে উন্নয়ন ঘটেছে। এছাড়াও বিভিন্ন স্কিমের মাধ্যমে রাজ্যের উন্নয়নের দিকে নজর দিয়েছে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি সরকার। 1998 সাল থেকে পশুর থেকেও খারাপ জীবনযাপন করা ব্রু শরণার্থীরা 900 কোটি টাকার খরচে 11টি গ্রামে বাসস্থান পেয়েছে। এদিন ব্রু পুনর্বাসনের এলাকাটি পরিদর্শন করে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের বক্তব্যেও বিষয়টি উল্লেখ করেন তিনি উল্লেখ করেন, ব্রু শরণার্থীরা 24 মাসের জন্য 5,000 টাকা ভারত সরকার থেকে অনুদান পাবে। এছাড়াও বিভিন্ন স্কিমের আওতায় শিক্ষা ব্যবস্থা, শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ আরও বিভিন্ন সুবিধা ব্রু জনজাতিদের জন্য রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এই বিষয়টির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রকল্প এদিন উদ্বোধন করেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ত্রিপুরার উন্নয়ন দেখে খুবই আনন্দিত বোধ করেছেন বলেও জানান। এর জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ সদস্য বিপ্লব দেব সহ দলীয় কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, আগামী দিন ত্রিপুরা দেশের বিকশিত রাজ্যের মধ্যে অন্তর্নিহিত হবে। जिनको लोकतंत्र में विश्वास, वो जब शासन में आते हैं तो देश का, राज्य का, शहर का और गांव का विकास कैसे होता है, ये भारतीय जनता पार्टी की सरकार, ऊपर नरेंद्र मोदी जी की सरकार बनी, नीचे पहले विप्लव भाई की सरकार बनी और डॉक्टर मानिक साहब हमारा कारवा आगे बढ़ा रहे हैं। त्रिपुरा शांत हुआ है, हिंसा को समाप्त कर दिया गया। 3 समझौते यहाँ के हथियारी ग्रुप और एक ब्रू रियांग के साथ कर आदिवासी भाइयों के साथ कर हमने त्रिपुरा के अंदर शांति प्रस्तावित करने का काम किया। आने वाले दिनों में जो विकास का मार्ग मोदी जी ने आगे बढ़ाया है, त्रिपुरा की बांग्लादेश के बंदरों के साथ जो एक्सेस स्थापित हुआ है, इस चटगांव के कारण इंडस्ट्री त्रिपुरा में आने लगेगी और मेरा त्रिपुरा
देश के विकसित राज्यों में समावेश हो जाएगा, विकसित राज्यों में समावेश। এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনিও রাজ্যে ব্রুদের উন্নয়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে তার বক্তব্য উল্লেখ করেন। জানান কিভাবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহায়তায় ব্রুদের জীবন মান উন্নয়নে কাজ করে চলেছে। होम मिनिस्टर साहब और मिश्रा जी को मैं धन्यवाद देता हूं और माननीय प्रधानमंत्री जी को हमेशा मैं इसके लिए आभार व्यक्त करता हूं। हम लोग जानते हैं यहाँ पर 12 जगह में ये भू शरणार्थी को हम लोग पुनर्वासन दिए हैं। 11 जगह अभी पूरा कंप्लीट हो गया, एक जगह अभी शांति बाजार एरिया में वहाँ पर अभी कंप्लीट होने वाला है। और जहाँ पर जैसे हम लोग का ये भारत सरकार और त्रिपुरा सरकार और जो मिजोरम सरकार और जो ब्रूनियन, ये जो क्वाड्रिपार्टाइट जो समझौता हुआ था, एक एक जो चीज़ वहाँ पर लिखा गया है सभी यहाँ पर अभी हम लोग जो हमारे माननीय यशस्वी प्रधानमंत्री जी और होम मिनिस्टर साहब जो बात उन्होंने कहा वही हम लोग कर रहे हैं। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devrok Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন?
বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বিরতির পর স্বাগত। চলে যাচ্ছি খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ ক্ষেত্র গত 10 বছরে বিপুল অগ্রগতি সাধন করেছে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে NESAC ও সোসাইটির কাজের পরিধি আরও বাড়ানো উচিত এবং এর জন্য রাজ্য সরকারগুলিকেও উদ্যোগ নিতে হবে। আগরতলায় নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির দ্বাদশ বৈঠকে সভাপতিত্ব করে এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ ত্রিপুরার আগরতলায় নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির দ্বাদশ বৈঠকে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ ক্ষেত্র গত 10 বছরে বিপুল অগ্রগতি সাধন করেছে। তিনি বলেন, NESAC সোসাইটি প্রতিষ্ঠার 25 বছর পর এই সোসাইটির কাজের ইতিবাচক দিকগুলো এখন সহজেই দৃশ্যমান। উত্তর পূর্বের রাজ্যগুলোতে NESAC সোসাইটির কাজের পরিধি আরও বাড়ানো উচিত এবং এর জন্য রাজ্য সরকারগুলোকেও উদ্যোগ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী NESAC সোসাইটিকে উত্তর পূর্বের সমস্ত রাজ্য থেকে 100 জন করে বিজ্ঞানের শিক্ষার্থীকে মহাকাশ গবেষণা সংস্থা সদর দপ্তরে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তাদের মধ্যে মহাকাশ ও সংশ্লিষ্ট প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে উঠতে পারে। তিনি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রককে এই প্রকল্পের জন্য 60% অবদান রাখার আহ্বান জানান। শ্রী শাহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত নতুন কোর্স শুরু করার আহ্বান জানান। অমিত শাহ বলেন, NESACর সহায়তায় এখনও পর্যন্ত 20টি জলপথ তৈরি করা হয়েছে এবং সোসাইটিকেও আরও জলপথ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খনিজ তেল ও কয়লা খাদান খোঁজার জন্য ব্যাপকতাপূর্ণ মানচিত্র তৈরির প্রয়োজন রয়েছে। এই খনিজগুলো থেকে প্রাপ্ত রয়্যালিটি থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি আর্থিকভাবে উপকৃত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনে মহাকাশ প্রযুক্তির যথাযথ ইতিবাচক ব্যবহারের জন্য NESAC সোসাইটির প্রচেষ্টায় প্রশংসা করেছেন এবং আগামী সময়ে উত্তর পূর্বের মতো কঠিন ভৌগোলিক অঞ্চলের উন্নয়নে এর ব্যাপক ব্যবহারের উপর জোর দিয়েছেন। তিনি আরও বলেন, NESAC সোসাইটির রাজস্ব মডেলের বিকাশ করার দিকেও মনোনিবেশ করা উচিত। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য M সিন্ধিয়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মণিপুরের মুখ্যমন্ত্রী N বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, মহাকাশ দপ্তরের সচিব ডক্টর S সোমনাথ এবং গোয়েন্দা ব্যুরোর অধিকর্তা তপন ডেকা, কেন্দ্রীয় সরকার এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সরকারগুলির উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। ইস্ট রতনপুর ADC ভিলেজের আয়োজিত ত্রিং উৎসবে শনিবার রাতে অংশ নেন পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, গোলাঘাটি ও টাকারজলাবাসী লোকসভা ভোটে তার জয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন, আর পূর্বে হয়তো এত হারে কোনো সাংসদ ভোট পায়নি। ওই অনুষ্ঠানে গোলাঘাটি ও টাকারজলা বিধানসভায় উন্নয়নে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে লোকসভা নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই সহ তীব্রামতার সমস্ত কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বাংলাদেশে এবার মন্দিরের মধ্যেই খুন হলেন বৃদ্ধ পুরোহিত। নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুনের ঘটনায় আতঙ্কিত পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুরা।
ঘটনার তীব্র নিন্দা করেছে কলকাতা ইসকন। ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের বৈঠকে সংখ্যালঘু নির্যাতন রুখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল ইউনূস সরকার। অভিযোগ, ত্রাসের বাংলাদেশে এবার মন্দিরের মধ্যেই খুন হলেন বৃদ্ধ পুরোহিত। নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুনের ঘটনায় আতঙ্কিত পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুরা। যদিও বাংলাদেশি পুলিশের দাবি ওই মন্দিরে নিছক ডাকাতির ঘটনাই ঘটেছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে কলকাতা ইসকন। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু হিন্দুদের উপর অবাধে নির্যাতন চলছে, খুন করা হচ্ছে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাস পুরোহিত খুনের ঘটনায় তীব্র নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশের নাটোরের কাশিমপুর শ্মশানের মন্দিরে হামলার ঘটনায় হতবাক হয়ে গেছি। লুট হয়েছে। সেবায়েত তরুণ চন্দ্র দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওর হাত পা বাঁধা, দেহ উদ্ধার হয়েছে। এমনকি হিন্দুদের সৎকারের স্থানও আর নিরাপদ নয়। সূত্রে জানা গেছে, এদিকে ময়মনসিংহ, দিনাজপুর জেলার অন্তত 3টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। 8টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কালী মূর্তিও। ফলে নানা মহলে প্রশ্ন উঠছে, এটাই কি নতুন বাংলাদেশ, যেখানে যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে, হিংসার হাত থেকে রেহাই পাচ্ছেন না ধর্মীয় স্থানও। জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সাকুয়াই এলাকায় বন্দেরপাড়া মন্দিরের 2টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তিতে হামলা চালানো হয়। এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এ নিয়ে গতকাল হালুয়াঘাট থানার ওসি আব্দুল খয়ের জানান, মন্দিরে ভাঙচুরের ঘটনায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হামলা হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বারঝাড়ি শ্মশানকালী মন্দিরেও। সেখানেও 5টি মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় হিন্দুরা। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে জানিয়েছে মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। স্থানীয়দের দাবি, মন্দির ভাঙচুরের সময় দুষ্কৃতিকারীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল। ফলে বৃহস্পতিবার এবং শুক্রবার 3টি মন্দির আক্রান্ত হওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। ইতিমধ্যেই ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণে 2200টি ঘটনা ঘটেছে। এছাড়া নভেম্বরে এবং ডিসেম্বরেও বিভিন্ন জায়গা থেকে হামলা, ভাঙচুর, হত্যার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে দাবি উঠছে, সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক স্তরে সম্পর্কের উন্নয়নে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। এবার প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ বিজেপি। ওয়ানেডের বিজেপি প্রার্থী নব্যা হরিদাসের দাবি, নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক, তাই তার সাংসদ পদ খারিজ করা হোক। এই মর্মে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিজেপি নেত্রীর দাবি, প্রিয়াঙ্কা মনোনয়ন পত্রে তার এবং পরিবারের সম্পত্তির সঠিক হিসাব দেননি এবং মিথ্যা তথ্য দিয়েছেন, যা আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের শামিল এবং অনৈতিক বলে তিনি দাবি করেন। 2024 লোকসভা নির্বাচনে ওয়ানর থেকে 3,64,000-এর বেশি ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। সেখানে প্রিয়াঙ্কা জিতেছেন 4 লক্ষেরও বেশি ভোটে। সেই নির্বাচনকে এবার চ্যালেঞ্জ করছে বিজেপি। ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে রাজ্য সরকার ও টিআরটিসি কর্তৃপক্ষের কাছে লিভ স্যালারি নগদে মিটিয়ে দেওয়া ও পেনশন বৃদ্ধির দাবি জানায় অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে আগামী অর্থ বছরের মধ্যে তাদের লিভ স্যালারি নগদে মিটিয়ে দেওয়ার দাবি রাখেন। পাশাপাশি তাদের পেনশন 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করারও দাবি রাখেন পেনশনার অ্যাসোসিয়েশনের সদস্যগণ। আমরা চাই, আমরা এই গভর্নমেন্ট এবং টিআরটিসি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি, যেভাবে টিআরটিসি পেনশনরা অকালে মৃত্যুবরণ করছে, তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না, বিয়ে দিতে পারছে না, এমন অবস্থায় না খেয়ে না দিয়ে অনেকে মারা যাচ্ছেন, তাদেরকে দিকে তাকিয়ে যাতে
আগামী 1 বছরের মধ্যে মানে নতুন বছরের যে 25-এর মধ্যে যাতে আমাদেরকে লিড স্যালারিটা নগদে প্রদান করে দেয় প্রত্যেককে, এই দাবি রাখছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের সমস্ত জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় রবিবার। এই বৈঠক থেকে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আগামী 24শে ডিসেম্বর রাজ্যের সবকটি জেলায় আম্বেদকর সম্মাননা অভিযান করা হবে। এই অভিযান করে জেলা শাসকদের কাছে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে। এই বৈঠকে এদিন প্রদেশ সভাপতি আশিস সাহা ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক, বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ। আগামী 24 ডিসেম্বর আমাদের রাজ্যে সবকটি জেলায় আমরা এই ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতি যে অবমাননাকর যে বক্তব্য, এই বক্তব্যের প্রতিবাদে আমরা প্রকাশ্যে রাস্তায় আম্বেদকর সম্মাননা অভিযান আমরা করব এবং আমাদের রাজ্যের সবকটা জেলার ডিএমের কাছে আমরা একটা আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছি খবরে। স্ট্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় একসাথে 3 যুবকের মৃত্যু। মর্মান্তিক ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার আগরতলা উদয়পুর সড়কে। জানা যায় শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা। মৃত 3 যুবকের নাম বয়ার দেববর্মা, বয়স 22, পিতার নাম কার্তিক দেববর্মা, মনোজ দেববর্মা, বয়স 24, পিতার নাম দুর্গামোহন দেববর্মা ও আরেকজনের নাম সালকা দেববর্মা, বয়স 21, পিতার নাম দিলীপ কুমার দেববর্মা। মৃত 3 যুবকের বাড়ি রংমালা এলাকায়। জানা যায় বাড়ি ফেরার পথে কোনো এক গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে 3 যুবক রাস্তায় লুটিয়ে পড়ে। রাস্তায় মৃত্যু হয় 2 জনের। অপরজনকে জিবিবি হাসপাতালে রেফার করা হলে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় তার। আমি যে শুনলাম অন দ্য স্পট 2 জন মারা গেছে আর একজন এখানে মরছে। কোন গাড়ির সঙ্গে ধাক্কা লাগছে বা এটা তো আমরা কোনো জানা নাই, কিন্তু যারা যে স্পটে আছে, যারা ফোন করছে তারা কইতেছে তারা গাড়ি দিয়ে ডাক খাইছে, বাট এটা কোন গাড়ি বা এটা কোনো জানা নাই। গাড়িটা সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজ্যের মোহনপুরের কামালঘাট শান্তিপাড়ায় এবার আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক, নাম সুজিত নন্দী। আক্রান্ত চিত্র সাংবাদিক মোহনপুর প্রেস ক্লাবের সদস্য এবং রাজ্যের একটি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত। জানা যায় শনিবার রাত্রিতে মোহনপুরের কামালঘাট শান্তিপাড়ায় একটি দুর্ঘটনার খবর সংগ্রহের সময় স্থানীয়দের কাছ থেকে খবর সংগ্রহ করার সময় হঠাৎ তার উপর লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করা হয়।
এতে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি, রক্তাক্ত হন। চিত্র সাংবাদিক আক্রান্তের ঘটনা শুনতে পেয়ে এই ব্যাপারে অভিযুক্তদের নাম ধাম দিয়ে লেফুঙ্গা থানাতে অভিযোগ দায়ের করে মোহনপুর প্রেস ক্লাবের সম্পাদক সহ সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। লেফুঙ্গা বিএসের আন্ডারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন যখন আমি এই জায়গাতে যাই নিউজ কভার করার জন্য, তখন এখান থেকে যেটা সব ফুটেজ সব লই, তখন আমি একটা স্থানীয় একজন লোকের জিজ্ঞাসা যে কী ঘটনাটা কী হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমার কইতেছে তুই কইতে গাইছ কি সেই কই এসে আমার লগে লগে লাঠি টাঠি আসলো, এরপর দিয়েছে রড টড, এবার আমার হেলমেট টেলমেট ফালাই এটালে সব কিছু। স্থানীয় অনেক লোক এদিকে আসলো এবং স্থানীয় যেই যে ভাইস চেয়ারম্যান যে কি জানি সঞ্জিত দাস, ওনার সামনে হয়েছিল ঘটনাটা, তাই এই ঘটনাটা সব জানে। দ্রুত গতিতে গাড়ি চালানোর খেসারত। রবিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতলী এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় 3 জন। এদের মধ্যে 2 জন যুবক, 1 জন মহিলা। আহতরা হলো রমেন দেববর্মা, বিশ্বলক্ষ্মী দেববর্মা, বিধুরাম দেববর্মা। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে বিশ্বলক্ষ্মী এবং রমেন দেববর্মাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পথচারীরা জানান মারুতি গাড়ির চালক সহ 2 জন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। জানা গেছে মধুপুরের দিক থেকে TR01Y1786 একটি ট্রিপার গাড়ি মাটি বোঝাই করে লেবুতলী এলাকায় পৌঁছাতে অপর দিক থেকে TR01AK0284 একটি মারুতি অল্টো তীব্র গতিতে এসে ট্রিপার গাড়িতে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন দুর্ঘটনাস্থলে এবং মারুতি গাড়িতে থাকা 3 জনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। যাইতে আসলো, তারপরে ডোংনা দিকটা পুরো বামে সবাই চারটা পুরানো আছে, হ্যাঁ পুরা ঘুমায়, পুরো ঘুমের ভিতরে আর ওরা অভিযোগ দিয়েছি পুরো আইনা তবে সামনেটা বাঁচাইছি, পেছনে চাকর মধ্যে মেরে দিয়েছি। ঘটনা কোন জায়গায় হয়েছে? লেম্বুতলী। কতজন আহত হয়েছে? 3 জন। কোন গাড়ি আহত হয়েছে? মারুতি গাড়ি। তারা কোন জায়গায় পাঠাইছেন আপনারা? তারা এখন ভাই সার্ভিসে লয়ে গেছে বিশাল হসপিটালে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এটিভি টিভির পর্দায়। নমস্কার।